গুজরাটের জামগড় জেলায় একটি পুরনো ফ্যাক্টরি দাঁড়িয়েছিল। একসময় মেশিনের আওয়াজে এই এলাকা মুখরিত থাকত, কিন্তু আজ সবকিছু চুপ ছিল। কয়েক মাস ধরে বন্ধ পড়ে থাকা একটি মেশিন, কোটি কোটি টাকার লোকসান, আর ভেতরে বসে থাকা মানুষগুলো কেবল একে অপরের দিকে চেয়েই রয়ে গেল। আর সেই ফ্যাক্টরির বাইরে একটি ময়লা কুড়ানো ছেলে দাঁড়িয়েছিল, নাম আব্দুল, যাকে কেউ চিনত না, যাকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নিত। কিন্তু তার হাতে সেই হুনার বা দক্ষতা ছিল যা বড় বড় ডিগ্রিধারীরাও বুঝতে পারেনি। এটি সেই ছেলের গল্প যে মেশিন নয়, নিজের কপাল ঠিক করেছিল। বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট কথা। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষ 5 মিনিট শুধু আব্দুলের জীবন নয়, আপনাদের ভাবনাও বদলে দেবে। আর যদি আপনার মনে হয় যে যোগ্যতা পোশাক দিয়ে নয়, বরং দক্ষতা দিয়ে চেনা যায়, তবে ভিডিওটি লাইক অবশ্যই করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যারা আজও সমাজের চোখে অবহেলিত রয়ে গেছে। তো বন্ধুরা, আসুন এবার এই গল্পটি শুরু থেকে দেখি। গুজরাটের জামগড় জেলায় শহর থেকে একটু দূরে একটি পুরনো শিল্প এলাকা। এখানে বড় বড় ফ্যাক্টরি আছে, উঁচু চিমনি আছে, আর লোহার গন্ধ বাতাসে সব সময় ভেসে বেড়াত। এই এলাকাতেই দাঁড়িয়ে আছে রায়ান ইন্ডাস্ট্রিজ। একসময় এই ফ্যাক্টরি দিন রাত চলত, মেশিনের আওয়াজে পুরো এলাকা জেগে থাকত। কিন্তু এখন প্রধান প্রোডাকশন মেশিন কয়েক মাস ধরে বন্ধ পড়ে আছে। কাগজে কারণ লেখা হলো, মিটিং হলো, ইঞ্জিনিয়াররা এলো গেল। প্রতিবার আশার আলো জাগল, আর প্রতিবারই তা ভেঙে গেল। প্রতিদিন মেশিন বন্ধ থাকায় কোম্পানির লোকসান বেড়েই চলল। ফ্যাক্টরির গেটের বাইরে রোজ শ্রমিকরা দাঁড়িয়ে থাকত, এই আশায় যে কেউ যদি কাজ পায়। আর সেই শ্রমিকদের ভিড়ে প্রায় উপেক্ষিত থাকা একটি ছেলেও থাকত। তার নাম আব্দুল। আব্দুলের বয়স 18 বছর। পোশাক নোংরা, ছেঁড়া, কাঁধে একটি পুরনো বস্তা ঝোলানো থাকত, যাতে সে ময়লা থেকে কাজের জিনিস খুঁজে বেড়াত। মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, কিন্তু আব্দুল শুধু ময়লা কুড়াত না, সে খুঁটিয়ে দেখত, সে জিনিসগুলো বোঝার চেষ্টা করত। তার শৈশব এই ফ্যাক্টরির আশেপাশেই কেটেছিল। তার বাবা ইউসুফ খান এখানেই মেশিন হেল্পার ছিলেন। আব্দুল তাকে মেশিনের কাছে কাজ করতে দেখত, কখনো বোল্ট টাইট করা, কখনো আওয়াজ শুনে থেমে যাওয়া। বাবা বলতেন, মেশিনও মানুষের মতো হয় রে বেটা, যদি ঠিক না থাকে তবে নিজেই বলে দেয়। একদিন সেই মেশিনই ইউসুফকে গিলে নিল। ফাইলে লেখা হলো দুর্ঘটনা। কিছু টাকা পাওয়া গেল, কিছুদিন সবাই খোঁজখবর নিল, এবং তারপর জীবন এগিয়ে চলল। কিন্তু আব্দুলের জীবন সেখানেই থেমে গেল। কিছু মাস পর তার মা সালমা বিবি অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা অসম্পূর্ণ রয়ে গেল। দারিদ্র্য শেষ রাস্তাও বন্ধ করে দিল, এবং একদিন সকালে আব্দুল পুরোপুরি একা হয়ে গেল। এখন সেই ফ্যাক্টরি তার পুরো জগৎ। সে রোজ মেশিনের দিকে তাকাত, যা বন্ধ পড়ে আছে। সে ওটিকে এমনভাবে দেখত যেন কোনো অসুস্থ মানুষ চুপচাপ সাহায্য চাইছে। আব্দুলের কিছু একটু ভুল মনে হতো। মেশিনে কোনো বড় ত্রুটি নেই, কেবল কোনো অংশ ঠিকমতো জোড়া নেই। সেই ব্যাপারটি সে ভাঙা জোড়ার মধ্যে বহুবার দেখেছে। তার বুক ধকধক করতে শুরু করত। মন বলতো, যদি আমি ঠিক হইতো, আর ভয় বলতো, যদি আমি ভুল হইতো। সে জানত তার মতো ছেলের কথা কেউ শুনবে না। সে জানত তাকে তাড়িয়েও দেওয়া হতে পারে, কিন্তু সে এটাও জানত যে যদি আজ চুপ থাকে, তবে সারা জীবন চুপই থাকতে হবে। আব্দুল তার বস্তাটি দেখল। তাতে সেই সব যন্ত্রাংশ ছিল যেগুলোকে মানুষ বেকার মনে করে। আর তারপর সে ফ্যাক্টরির গেটের দিকে তাকাল। ভেতরে ম্যানেজার পিরেশান, ইঞ্জিনিয়াররা খামোশ দাঁড়িয়ে আছে, সবাই হার মেনে নিয়েছে। আর বাইরে এক ময়লা কুড়োনো ছেলে নিজের সাহস সঞ্চয় করছে। আব্দুল ধীরে ধীরে গেটের দিকে পা বাড়াল। আজ তার প্রতিটি পদক্ষেপ ভয় আর আশার মাঝে দুলছিল, কারণ এটি শুধু একটি মেশিনের কথা নয়, এটি সেই ছেলের শেষ চেষ্টা যাকে দুনিয়া কখনো সুযোগ দেয়নি। আর এখান থেকেই গল্পটি আসল মোড় নিতে চলেছে। রায়ান ইন্ডাস্ট্রিজের গেটের বাইরে দাঁড়িয়ে আব্দুল কিছুক্ষণের জন্য থেমে গেল। তার সামনে লোহার উঁচু দরজা ছিল, আর সেই দরজার ওপারে এমন এক দুনিয়া যেখানে তার মতো ছেলের কোনো জায়গা ছিল না। সে তার নোংরা হাতগুলোর দিকে তাকাল। নখের কোণে জমে থাকা কালি, আঙুলে পুরনো কাটার দাগ। এগুলি সেই হাত ছিল যা দিয়ে সে রোজ ময়লা তুলত। আর আজ এই হাতগুলো সেই মেশিনকে বুঝত যা কয়েক মাস ধরে কেউ ঠিক করতে পারেনি।
ভেতরে প্লান্টে অস্থিরতা ছিল। ম্যানেজার বিক্রম মালহোত্রার মুখ শক্ত হয়ে গিয়েছিল। প্রতি মিনিটের সাথে তার রাগ বাড়ছিল। সুপারভাইজার পঙ্কজ দেসাই বারবার ঘড়ি দেখছিল। মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ার রাকেশ প্যাটেল ক্লান্ত স্বরে বলছিল, স্যার, সব ট্রাই করেছি, মেশিন রেসপন্ড করছে না। সিনিয়র ইঞ্জিনিয়ার অনিল মেহতা চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনিও বুঝতে পারছিলেন না যে এত ছোট একটা সমস্যা এত বড় বিড়ম্বনা কিভাবে হয়ে গেল। এরই মধ্যে গেটের কাছে শোরগোল হল। সিকিউরিটি গার্ড সুরেশ ভাই আব্দুলকে এগিয়ে আসতে দেখলেন। তার গলা শক্ত ছিল। এই, ভেতরে কোথায় যাচ্ছিস? আব্দুল থমকে গেল। আওয়াজ গলায় আটকে গেল। পেছনে ফিরে যাবে নাকি আজ সব কিছু বাজি ধরবে? সে ধীরে ধীরে বলল, স্যার, একটা কথা বলার ছিল। সুরেশ ভাই হাসলেন। তুই এখানে? ভেতরে দাঁড়ানো কিছু মানুষ ঘুরে তাকাল। সবার নজর আব্দুলের ওপর পড়ল। নোংরা পোশাক, কাঁধে বস্তা আর চোখে ভয়। বিক্রম মালহোত্রা খিটখিটে মেজাজে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আব্দুল মাথা নিচু করে নিল, তারপর সাহস সঞ্চয় করে বলল, মেশিন পুরোপুরি খারাপ নয় স্যার। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর হালকা হাসি। পঙ্কজ দেসাই ব্যঙ্গ করে বললেন, তুই মেশিন বুঝিস? আব্দুলের আঙুলগুলো কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বর এখন স্থির ছিল। আমি রোজ ভাঙাচুরার মধ্যে এমন মেশিনের অংশ দেখি। যদি কাপলিং ঢিলে হয় তবে মেশিন এভাবেই থেমে থেমে বন্ধ হয়। অনিল মেহতা মন দিয়ে তার দিকে তাকালেন। এই শব্দগুলো কোনো সাধারণ মানুষ বলে না। বিক্রম মালহোত্রা তুক্ষ্ণ স্বরে বললেন, যদি তুই ভুল প্রমাণিত হস? আব্দুল মাথা তুলল। প্রথমবারের মতো সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, তবে আপনি আমাকে তাড়িয়ে দেবেন, কিন্তু যদি আমি ঠিক হই তবে মেশিন চলতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর অনিল মেহতা ধীরে ধীরে বললেন, স্যার, একবার দেখতে দিলে কী বাজায়? বিক্রম দীর্ঘশ্বাস ফেললেন। লোকসান আগেই অনেক হয়ে গিয়েছিল। এক শেষ চেষ্টা। তিনি বললেন, ঠিক আছে, 5 মিনিট। আব্দুলের হৃৎপিণ্ড জোরে ধকধক করে উঠল। তাকে ভেতরে যেতে দেওয়া হল। যেই সে মাশিনের কাছে পৌঁছাল, তার হাঁটার ধরন বদলে গেল। ভয় পেছনে রয়ে গেল। এখন সেখানে শুধু এক ছেলে ছিল না, সেখানে বাবার শেখানো শিক্ষা ছিল, বছরের পর বছর দেখার অভিজ্ঞতা ছিল। সে মাশিনটি ছুঁয়ে দেখল, চোখ বন্ধ করল, আর ধীরে ধীরে বিড়বিড় করে বলল, এটাই সেই জায়গা। সবাই দম বন্ধ করে দাঁড়িয়েছিল। কেউ কিছু বলছিল না, কারণ এখন প্রশ্ন শুধু মেশিনের ছিল না। প্রশ্ন এটা ছিল, কি এক ময়লা কুড়োনো ছেলে তা করে দেখাতে পারবে যা বড় বড় ডিগ্রিধারীরা পারেনি? আর জবাব এখনও বাকি ছিল। আব্দুল মেশিনের সামনে দাঁড়িয়েছিল। এত বড় মেশিন সে কখনো এত কাছ থেকে দেখেনি, কিন্তু ভয় এখন তার চোখে ছিল না। সেখানে শুধু একাগ্রতা ছিল। মেশিনের আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাকে দেখছিল, কেউ অবাক হয়ে, কেউ সন্দেহের চোখে, কেউ বা এমনভাবে যেন কোনো তামাশার অপেক্ষা করছে। আব্দুল তার বস্তাটি নিচে রাখল। সেটি খোলার সময় তার হাত কিছুটা কাঁপল, কিন্তু যেই সে প্রথম যন্ত্রাংশটি বের করল, তার আঙুলগুলো স্থির হয়ে গেল। সে নিচে ঝুঁকে কনভেয়ারের সেই অংশের কাছে গেল যেখানে সাধারণত কেউ নজর দেয় না। সে আঙুল দিয়ে কাপলিংটি ছুঁয়ে দেখল, হালকা একটু নাড়াল। ব্যাস, সেটুকুই যথেষ্ট ছিল। আব্দুল মাথা নাড়াল। এটাই সমস্যা ছিল। পেছনে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে তাকাচ্ছিলেন। রাকেশ পাটেল নিচু স্বরে বললেন, এটা তো আমরা চেক করেছিলাম। অনিল মেহতার নজর আব্দুলের হাতের ওপর আটকে ছিল। এই হাতগুলো নোংরা ছিল, কিন্তু ভঙ্গি ছিল পরিষ্কার, প্রতিটি নড়াচড়া ভেবে চিনতে। আব্দুল একটি পুরনো বোল্ট বের করল, সেই বোল্টটি যা সে ভাঙাচূড়ার মধ্য থেকে তুলেছিল। আকার কিছুটা আলাদা ছিল, কিন্তু কাজের। সে বোল্টটি লাগাল, টাইট দিতে শুরু করল। প্রতিটি মোচড়ের সাথে তার মুখ গম্ভীর হতে থাকল। তার মাথায় বাবার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। ইউসুফ খান বলতেন, তাড়াহুড়ো করিস না বেটা, মেশিন ভুল মাফ করে না। আব্দুল শ্বাস ধীর রাখল, পুরো ধ্যান কেবল এক জায়গায়। বিক্রম মালহোত্রা অস্থির হয়ে উঠেছিলেন। তিনি ঘড়ি দেখলেন, 5 মিনিট পার হয়ে গিয়েছিল। হল? তার কণ্ঠে অধৈর্যতা ছিল। আব্দুল পেছনে না তাকিয়েই বলল, আর একটুখানি। এই কথা শুনে কিছু মানুষের মুখ শক্ত হয়ে গেল। এক ময়লা কুড়ানো ছেলে ম্যানেজারের সাথে এভাবে কথা বলছে? কিন্তু অনিল মেহতা কিছু বললেন না। তিনি জানতেন এখন কথা বলার সময় নয়। আব্দুল বিয়ারিংয়ের কাছে জমে থাকা ময়লা পরিষ্কার করল। জমে থাকা ধুলো, তেলের সাথে মিশে থাকা মাটি। সে হাসল না, সে উত্তেজিত হল না, সে শুধু কাজ করছিল। সেই কাজ যা সে জীবন থেকে শিখেছিল। শেষে সে ধীরে ধীরে হাত সরিয়ে নিল, পেছনে ফিরে মেশিনটিকে দেখল।
একবার স্টার্ট করে দেখুন, সে বলল। পুরো প্ল্যান্ট শান্ত হয়ে গেল। বিক্রম মালহোত্রা মাথা নাড়লেন, অপারেটর বোতাম টিপল। সবার নজর মেশিনের উপর। কিছু সেকেন্ড কাটল, তারপর মেশিনে হালকা নড়াচড়া হল। কনভেয়ার বেল্ট নড়ে উঠল। রাকেশ প্যাটেল শ্বাস আটকে ধরলেন। পঙ্কজ দেশাইয়ের হাত নিজের অজান্তেই জোড় হয়ে গেল। মেশিনটি ফের থামার চেষ্টা করল এক মুহূর্তের জন্য। আব্দুল সাথে সাথে বলল, আরেকটু টাইট করুন। অপারেটর আবার বোতাম টিপল, আর এবার মেশিন চলতে শুরু করল। পুরোপুরি নয়, কিন্তু চলতে শুরু করল ধীরে ধীরে, যেন ঘুমিয়ে থাকা কোনো জিনিস জেগে উঠছে। কেউ তালি বাজাল না, কেউ চিৎকার করল না, সবাই শুধু দেখতে থাকল। আব্দুলের চোখ ভিজে এলো, কিন্তু সে চোখের জল মুছল না, কারণ এটি খুশির ছিল না, এটি সেই ব্যথার ছিল যা প্রথমবারের মতো লাঘব হয়েছিল। বিক্রম মালহোত্রা আব্দুলের দিকে তাকালেন। আজ প্রথমবার তিনি তাকে একজন ময়লা কুড়ানো ছেলে নয়, একজন মানুষ হিসেবে দেখলেন। কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি, কারণ মেশিন তো চলে গিয়েছিল। এখন প্রশ্ন ছিল, আব্দুল কি চলার সুযোগ পাবে? মেশিন এখন চলছিল, ধীর কিন্তু ক্রমাগত। কনভেয়ার বেল্টের গতি স্থির হতে শুরু করল, কাঁচামাল এগিয়ে যেতে লাগল। পুরো প্ল্যান্টে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। এটি সেই নিস্তব্ধতা ছিল না যা হারের পর আসে, এটি সেই নিস্তব্ধতা ছিল যা কোনো সত্যের সামনে দাঁড়ালে আসে। আব্দুল মেশিন থেকে একটু পেছনে সরে এলো। সে তার হাত মুছল। আঙুলে তেল আর গ্রিজ লেগেছিল, কিন্তু মুখ শান্ত ছিল। সে জানত না যে এখন কি হবে। বিক্রম মালহোত্রা এগিয়ে এলেন। তার নজর মেশিনের উপর ছিল, তারপর আব্দুলের উপর। কে শেখালো এসব? তার কণ্ঠস্বর এখন আর শক্ত ছিল না, শুধু ভারী ছিল। আব্দুল কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, কেউ না সাহেব। সবাই তার দিকে তাকাল। পাপা মেশিন হেল্পার ছিলেন, আমি শুধু দেখতাম। অনিল মেহতা দীর্ঘশ্বাস ফেললেন। পঙ্কজ দেশাই প্রশ্ন করলেন, কিন্তু এই ছেলেটা, ও ভেতরে কিভাবে এলো? এই প্রশ্নটে বাতাসে ভেসে বেড়াল, কারণ এখন কথা মেশিন ছাড়িয়ে এগিয়ে গিয়েছিল। সিকিউরিটি গার্ড সুরেশ ভাই মাথা নিচু করে নিলেন। তার নিজের কণ্ঠস্বর মনে পড়ছিল যখন তিনি আব্দুলকে থামিয়েছিলেন। আব্দুল বস্তাটি তুলে নিল, যেন চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। আপনি বলেছিলেন 5 মিনিট, সে নিচু স্বরে বলল। এখন মনে হয় সময় শেষ হয়ে গেছে। এটি শুনে কিছু মানুষের চোখ নিচু হয়ে গেল। অনিল মেহতার সাথে সাথে বললেন, দাঁড়াও। আব্দুল থমকে গেল। তুমি জানো, অনিল বললেন, যদি আজ মেশিনটি পুরোপুরি চালু না হতো তবে কোম্পানির অনেক বড় লোকসান হয়ে যেত। আব্দুল মাথা নাড়ল। সে টাকার হিসেব জানত না, কিন্তু কষ্টের হিসেব জানত। বিক্রম মালহোত্রা প্রথমবারের মতো সরাসরি আব্দুলের নাম নিলেন। আব্দুল, তুমি শিক্ষিত নও, এটা আমি জানি। আব্দুল নজর নিচু করে রাখল, কিন্তু বিক্রম কথা শেষ করলেন। আজ তুমি যা করেছ তা আমাদের টিম করতে পারেনি। পুরো প্ল্যান্ট দমবন্ধ করে দাঁড়িয়েছিল। তুমি জানো, বিক্রম বললেন, তোমার বাবার নাম এখনও আমাদের পুরনো ফাইলে আছে। আব্দুলের চোখে ভরে এলো। এই নাম সে বহু বছর কারো মুখ থেকে শোনেনি। তিনি এখানে সততার সাথে কাজ করেছিলেন, বিক্রম বললেন, আর হয়তো তুমি আজ তার ঋণ শোধ করে দিলে। এই শব্দগুলো আব্দুলের বুকে হাতুড়ির মতো আছড়ে পড়ল। কিন্তু তারপর সেই প্রশ্নটিই এলো যা প্রতিটি গরিবের সামনে আসে। এখন এর পর কি? আব্দুল নিজেকে জিজ্ঞেস করল, তাকে কি এখান থেকে চুপচাপ চড়ে যেতে হবে, নাকি আজ কিছু বদলাবে? মেশিন চলছিল, ফ্যাক্টরি আবার প্রাণ ফিরে পাচ্ছিল, কিন্তু আব্দুল এখনও সেখানেই দাঁড়িয়েছিল, নিজের ভবিষ্যতের সামনে, কারণ আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল। মেশিন এখন পূর্ণ গতিতে চলছিল। কনভেয়ার বেল্ট না থেমে এগিয়ে চলছিল, যেন মাসখানেকের ক্লান্তি পেছনে ফেলে যাচ্ছে। ফ্যাক্টরিতে ধীরে ধীরে আওয়াজ ফিরতে শুরু করল। অপারেটররা তাদের কাজে লেগে গেল। সুপারভাইজার ফোন তুলে ওপরে খবর দিলেন। লোকসান থেমে গিয়েছিল, কিন্তু আব্দুল এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার বস্তাটি মাটিতে পড়েছিল, সেই বস্তা যাতে তার পুরো জগৎ সীমাবদ্ধ থাকত। বিক্রম মালহোত্রা কয়েক কদমে এগিয়ে এলেন। তার মুখে স্বস্তি ছিল, কিন্তু চোখে দ্বিধাও। আব্দুল, তিনি বললেন, তুমি এখানে কতদিন ধরে ময়লা কোড়াচ্ছ? 5 বছর। আব্দুল ওপরে না তাকিয়ে জবাব দিল। আর পড়াশোনা? 4র্থর পর ছেড়ে গিয়েছিল। এই জবাব শুনে কেউ কিছু বলল না, কারণ সবাই বুঝতে পারছিল যে দারিদ্র্য প্রশ্ন করে না, সরাসরি ফয়সালা করে দেয়। অনিল মেহতা এগিয়ে এসে বললেন, তোমার মেশিনের ওপর দখল আছে, কাগজ থেকে নয়, হাত থেকে। রাকেশ প্যাটেল সায় দিলেন, স্যার, এটা ন্যাচারাল, এটা শেখা নয়, যাপন করা। আব্দুলের এই কথাগুলো ভালো লাগল, কিন্তু সে ভরসা করল না, কারণ সে জীবনে অনেকবার প্রশংসাকে শূন্য হাতে ফিরতে দেখেছে। বিক্রম মালহোত্রা বললেন, দেখো, কোম্পানির নিয়ম,
এই কথাটি শুনতেই আব্দুলের মন ভেঙে গেল। ডিগ্রি চাই, ডকুমেন্ট চাই, ভেরিফিকেশন চাই, প্রতিটি শব্দ আব্দুলকে পেছনে ঠেলে দিচ্ছিল। সে ধীরে ধীরে বস্তাটি তুলে নিল, যেন বুঝে গিয়েছে যে গল্প এখানেই শেষ হবে। ঠিক আছে সাহেব, সে বলল, মেশিন তো চলে গেল, এটাই যথেষ্ট। এই বলে সে ঘুরতে লাগল। তখনই পেছন থেকে এক ভারী আওয়াজ এলো, দাঁড়াও। এটি রহিম চাচার কণ্ঠস্বর ছিল, পুরনো শ্রমিক যিনি ইউসুফ খানের সাথে বছরখানেক আগে কাজ করতেন। আমি সাক্ষ্য দিতে পারি, রহিম চাচা বললেন। এই ছেলেটি ছোটবেলা থেকেই মেশিনের কাছেই থেকেছে। তিনি বিক্রমের দিকে তাকালেন। আর আজ যদি ও না থাকত, তবে লোকসানের হিসাব কাগজে ধরত না। পঙ্কজ দেসাইও বললেন, স্যার, একটা সুযোগ, প্রবেশানে। রুমে আবার নীরবতা ছেয়ে গেল। বিক্রম মালহোত্রা দীর্ঘশ্বাস ফেললেন। এই সিদ্ধান্তটি মেশিনের ছিল না, এই সিদ্ধান্তটি সিস্টেমের ছিল। আব্দুল, তিনি বললেন, আমি ওয়াদা করতে পারছি না। আব্দুল মাথা নাড়ল। তার ওয়াদাতে ভয় লাগত, কিন্তু বিক্রম কথা শেষ করলেন, আজ থেকে তুমি মেইনটেনেন্স টিমের সাথে ট্রেনিংয়ে থাকবে। আব্দুলের আঙুলের বাঁধন ঢিলে হয়ে গেল। বস্তার ওপর তার দখল দুর্বল হয়ে গেল। বেতন কম হবে, বিক্রম বললেন, কাজ কঠিন হবে। আব্দুল প্রথমবারের মতো পুরোপুরি মাথা তুলল। আমার মকসুদ আছে, সে বলল, শুধু কাজ চাই। অনিল মেহতা হালকা হাসলেন। রাকেশ প্যাটেল হাত বাড়িয়ে দিলেন। আব্দুল সেই হাতটি ধরল। অনেক বছর পর কেউ তাকে সমমর্যাদার স্পর্শ করেছিল, কিন্তু গল্পটি এখনও পূর্ণ হয়নি, কারণ আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল, যখন এক ময়লা কুড়ানো ছেলে কর্মচারী হবে, আর তখন সবার নজর তার ওপরেই থাকবে। পরের দিন সকালে রায়ান ইন্ডাস্ট্রিজের পরিবেশ বদলে গিয়েছিল। মেশিনগুলো নিজের গতিতে চলছিল, কিন্তু আজ ফ্যাক্টরিতে আরও কিছু চলছিল, এক নতুন আশা। আব্দুল গেটের বাইরে দাঁড়িয়েছিল। আজও সেই একই পোশাক ছিল, সেই পুরনো বস্তা, কিন্তু তার হাত খালি ছিল না। তাকে আজ কাজের জন্য ডাকা হয়েছিল। সিকিউরিটি গার্ড সুরেশ ভাই এবার তাকে আটকাল না, শুধু চুপচাপ গেট খুলে দিল। এই ছোট্ট ইশারাটি আব্দুলের জন্য অনেক বড় ছিল। মেইনটেনেন্স সেকশনে অনিল মেহতা আর রাকেশ প্যাটেল আগেই উপস্থিত ছিলেন। কেউ তাকে ওপর থেকে দেখল না, কেউ হুকুম দিল না। শুধু বলল, আজ একসাথে কাজ করব। কাজ সহজ ছিল না। ভারী যন্ত্রপাতি, তীব্র আওয়াজ, তেল আর গরম। আব্দুলের হাত ছিলে লাল, ঘাম চোখে ঢুকে গেল। কিন্তু সে একবারও পেছনে ফিরে দেখেনি, কারণ এটি সেই জায়গা যেখানে তার বাবা সততার সাথে কাজ করেছিলেন। দুপুরে বিক্রম মালহোত্রা পরিদর্শনে এলেন। তিনি দূর থেকে আব্দুলকে দেখলেন, মেশিনের নিচে ঝুঁকে থাকা, মন দিয়ে কাজ করা। তিনি অনিলকে জিজ্ঞেস করলেন, কেমন? অনিল জবাব দিলেন, শিখছে, আর শিখিয়েও দিচ্ছে। বিক্রম কিছু বললেন না, কিন্তু তার চোখে সংকোচ আর সম্মান উভয়ই ছিল। বিকেল নাগাদ একটি ছোট ত্রুটি আবার সামনে এলো। অপারেটর ঘাবড়ে গেল। ইঞ্জিনিয়াররা ভাবতে শুরু করলেন। আব্দুল এগিয়ে এসে বলল, একটু সময় দিন। এবার কেউ হাসি ওড়াল না, কেউ আটকাল না। কিছু মিনিটের মধ্যে মেশিন আবার ঠিক চলতে শুরু করল। রহিম চাচা দূর থেকে দেখছিলেন। তার চোখ ভরে এলো। তিনি বিড়বিড় করে বললেন, ইউসুফ, তোর ছেলে তোর থেকেও এগিয়ে গেল রে। সন্ধ্যায় আব্দুলকে একটি কাগজ দেওয়া হল, ট্রেনিং কার্ড। তার উপর তার নাম লেখা ছিল, আব্দুল। কোনো পদবি নেই, কোনো পরিচয় নেই, কিন্তু নাম ছিল। প্রথমবারের মতো কোনো কাগজে তার অস্তিত্ব নথিভুক্ত হল। বাড়ি ফেরার সময় সে বস্তাটি তুলল না। সেই বস্তাটি আজ ফ্যাক্টরির একতনে রাখা ছিল। আব্দুল থামল, পেছনে ফিরে দেখল, মেশিনগুলো চলছিল, ফ্যাক্টরি বেঁচে ছিল, কিন্তু সবথেকে বেশি যা বেঁচে উঠেছিল তা হল একজন মানুষের ভরসা। আব্দুল জানত, পথ এখনও দীর্ঘ, টিটকিরি আসবে, প্রশ্ন উঠবে, ভুল হবে, কিন্তু এখন তার কাছে একটি জিনিস ছিল যা আগে কখনো ছিল না, সুযোগ। আর সেই সুযোগ সে চায়নি, সে অর্জন করেছিল। ময়লা থেকে শেখা হাতগুলো মেশিন নয়, নিজের কপাল ঠিক করেছিল। রায়ান ইন্ডাস্ট্রিজে মেশিনগুলো রোজ চলতে থাকবে, কিন্তু এই ফ্যাক্টরির সবথেকে বড় মেরামত সেই দিন হয়েছিল যখন সিস্টেম এক ময়লা কোড়ানো ছেলেকে মানুষ হিসেবে গণ্য করেছিল। আর এটাই এই গল্পের সত্য। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটিকে এখানেই ছাড়বেন না, এটিকে এগিয়ে নিয়ে যান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি প্রতিটি সেই মানুষের কাছে পৌঁছে দিন যারা আজও নিজেকে দুর্বল মনে করছে। কারণ দক্ষতা কাগজের মুখাপেক্ষী নয়, আর পরিশ্রম কখনো বৃথা যায় না। এমনই সত্যর হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের সাথে থাকুন। জয় হিন্দ।